আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। মেয়েরা ঈদ মোবারক। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এবং ভালোভাবে ঈদ পালন করেছো এবং সেই সাথে পড়াশোনাও চালিয়ে গেছো। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে নোটিশ পেয়েছো যে তোমাদের বার্ষিক পরীক্ষা সম্পন্ন হবে। বার্ষিক পরীক্ষা দিয়ে তোমরা দ্বিতীয় বর্ষে পদার্পণ করবে। যদিও আমরা বহুত আগে থেকেই প্রথম বর্ষের সিলেবাস কমপ্লিট করে দ্বিতীয় বর্ষ পড়ানো শুরু করেছি, তথাপি যেহেতু পরীক্ষা খুব কাছাকাছি চলে এসেছে সেই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা পরীক্ষা শুরু হওয়ার যে কটা দিন আছে আর সে কটা দিন তোমরা একটু প্রথম পত্র বইটি আবার দ্বিতীয় পত্রের পাশাপাশি পড়া শুরু করে দাও। যদি তোমাদের সিলেবাস যদিও শেষ, তারপর তোমাদের একটা রিভিশনের বিষয় আছে, তোমরা রিভিশন শুরু করো, সেই সাথে আমাদের রেগুলার যে পড়া সেটাও চালিয়ে যাও। আচ্ছা, গত ক্লাসে আমি তোমাদেরকে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স পড়াচ্ছিলাম। তো আজকে আমি সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সের দুটি টপিকস নিয়ে আলোচনা করব এবং সেই সাথে এই টপিকসের সাথে রিলেটেড দুটি অঙ্ক গাণিতিক সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং আশা করব তোমরা অঙ্ক দুটি একটু ভালো করে বোঝার চেষ্টা করবে এবং এইরকম প্রবলেমই কিন্তু পরীক্ষায় থাকে। চলো আমরা ক্লাসে যাই। আজকে আমি তোমাদেরকে প্রবাহ বিবর্ধক গুণক ও প্রবাহ লাভ এই দুটি টপিকস নিয়ে কথা বলবো এবং এদের মধ্যে সম্পর্কটি আলোচনা করব এবং এই প্রবাহ বিবর্ধক গুণক এবং প্রবাহ লাভ কিভাবে বের করা যায় সেই সম্পর্কিত দুটি গাণিতিক সমাধান করব এবং সেই সাথে অন্য একটি টপিকস যে রেকটিফিকেশন বা একমুখীকরণ সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা দেব। আচ্ছা, চলো প্রথমে আমরা আলোচনা করি যে প্রবাহ বিবর্ধক গুণক এবং প্রবাহ লাভের মধ্যে সম্পর্কটি কি। আমরা একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি। এখন এই ইকুয়েশনটি যদি আমরা ব্যাখ্যা করি তার আগে আমাদেরকে জানতে হবে প্রবাহ বিবর্ধক গুণক বা যেটিকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি কি এবং প্রবাহ লাভ বিটা কি। গত লেকচারে আমরা এই দুটি সংজ্ঞা পড়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তোমাদের সুবিধার্থে আমি সংজ্ঞা দুটি আবার রিপিট করছি। প্রবাহ বিবর্ধক গুণক বা আলফা হচ্ছে সাধারণ পিট বা কমন বেস বিবর্ধকের ক্ষেত্রে ইনপুট কারেন্ট আইই এবং আউটপুট কারেন্টকে আইসি দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। আচ্ছা, আইই এর সামান্য পরিবর্তনের জন্য আইসি এর যে পরিবর্তন হয় তাকেই প্রবাহ বিবর্ধক গুণক বা আলফা বলা হয়ে থাকে। সংগ্রাহক পিট ভোল্টেজ ভিসিবি ধ্রুব থাকলে আইসি হচ্ছে আমাদের আউটপুট কারেন্ট, আইই হচ্ছে আমাদের ইনপুট কারেন্ট। যখন সংগ্রাহক পিট ভোল্টেজ ধ্রুব থাকে তখন আইসি ও আই এর অনুপাতকেই বলা হচ্ছে কারেন্ট বিবর্ধক গুণক বা প্রবাহ বিবর্ধক গুণক, যেটিকে আমরা আলফা দিয়ে প্রকাশ করে থাকি। আচ্ছা, একইভাবে প্রবাহ লাভ এবং গত ক্লাসে আমরা বলেছিলাম যে আলফার মান হচ্ছে কি 1-এর চেয়ে কম হয়ে থাকে। সাধারণত ট্রানজিস্টরের ক্ষেত্রে আলফার মান হয়ে থাকে 0.97 থেকে 0.99 পর্যন্ত। আচ্ছা, আর প্রবাহ লাভ বা বিটা সেটি হচ্ছে সাধারণ নিঃসারক বিন্যাসের বেলায় বা কমন অ্যামিটার বিবর্ধকের ক্ষেত্রে ইনপুট কারেন্ট হলো আইবি এবং আউটপুট কারেন্ট হচ্ছে আইসি। আইবি এর সামান্য পরিবর্তনে আইসি এর যে পরিবর্তন হয় তাকে প্রবাহ লাভ বা বিটা বলা হয়ে থাকে। আচ্ছা, এই অনুপাত তাহলে ভিসিই ধ্রুব থাকলে আইসি এর পরিবর্তনকে ডেল্টা আইসি এবং আইবি এর পরিবর্তনকে ডেল্টা আইবি দ্বারা প্রকাশ করা হয় এবং এদের অনুপাতকেই বলা হয় প্রবাহ লাভ। সুতরাং প্রবাহ লাভ বিটা ইজ ইকুয়াল টু ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি, যেখানে ভিসিই অর্থাৎ কমন অ্যামিটার ভোল্টেজ ধ্রুবক থাকে। আচ্ছা, ডিসি কারেন্টের ক্ষেত্রে বিটা ইজ ইকুয়াল টু লেখা হয় আইসি ডিভাইডেড বাই আই বি। সাধারণ ট্রানজিস্টরের ক্ষেত্রে বিটার মান হয়ে থাকে 20 থেকে 500 পর্যন্ত। এই দুটি সংজ্ঞা আমরা গত ক্লাসে পড়েছিলাম। এখন আমরা এই প্রবাহ বিবর্ধক গুণক ও প্রবাহ লাভ বিটার মধ্যে যখন সম্পর্কটি দেখব, ইকুয়েশন থেকে আমরা জানি
অ্যামিটার কারেন্ট, বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্টের মধ্যে যে সম্পর্ক সেটি হচ্ছে আইই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি। এদের এখন অ্যামিটার কারেন্ট, বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্টের যে সামান্য পরিবর্তন, সেই পরিবর্তনটিকে যদি আমরা ডেল্টা আইই ইজ ইকুয়াল টু ডেল্টা আইবি প্লাস ডেল্টা আইসি দিয়ে প্রকাশ করি, তখন ইকুয়েশনটিকে আমরা এভাবে লিখতে পারি ডেল্টা আইবি ইজ ইকুয়াল টু ডেল্টা আইই মাইনাস ডেল্টা আইসি। এটিকে যদি আমরা 1 নম্বর ইকুয়েশন দেই, প্রবাহ লাভের সংজ্ঞা বিটা থেকে আবার আমরা জানি কি ডেল্টা আইসি ডিভাইডেড বাই ডেল্টা আইবি। আচ্ছা, তাহলে দেখো মেয়েরা ডেল্টা বিটা ইজ ইকুয়াল টু ডেল্টা আইসি আমরা লিখলাম, কিন্তু ডেল্টা আইবি এর ক্ষেত্রে আমরা 1 নম্বর ইকুয়েশনটি বসাতে পারি। 1 নম্বর ইকুয়েশনটি যখন আমরা বসাই তখন কি আসছে, ডেল্টা আইবি ইজ ইকুয়াল টু ডেল্টা আইই মাইনাস ডেল্টা আই সি। আচ্ছা, তাহলে ডেল্টা আইসি বসালাম। এখন উপরে এবং নিচে লব এবং হরকে আমরা ডেল্টা আইই দিয়ে যদি ভাগ করি, লব এবং হরকে ডেল্টা আইই দিয়ে ভাগ করছে, দেখো ডেল্টা আইসি ডিভাইডেড বাই ডেল্টা আইই, হরের ক্ষেত্রে ডেল্টা আইই ডিভাইডেড বাই ডেল্টা আইই, এই অংশটুকু 1 হয়ে যায়, মাইনাস ডেল্টা আইসি ডিভাইডেড বাই ডেল্টা আইই। আচ্ছা, তাহলে দেখো আমরা আবার প্রবাহ বিবর্ধক গুণকের সংজ্ঞা থেকে বলেছিলাম যে ডেল্টা আইসি ডিভাইডেড বাই ডেল্টা আইই এই অনুপাতটিকে হচ্ছে আলফা বা প্রবাহ বিবর্ধক গুণক। তাহলে এই অংশের পরিবর্তে আমরা আলফা লিখতে পারি, এবং ডেল্টা আইসি বা ডেল্টা যেহেতু আলফা, তাহলে 1 মাইনাস হরের ক্ষেত্রেও এখানেও আলফা আসছে। দেখো সাইড নোট লেখা আছে যেহেতু আলফা ইজ ইকুয়াল টু ডেল্টা আইসি ডিভাইডেড বাই ডেল্টা আইই, তাহলে বিটা ইজ ইকুয়াল টু আসছে আলফা ডিভাইডেড বাই 1 বাই আলফা। এটি ছিল আমাদের প্রবাহ বিবর্ধক গুণক এবং প্রবাহ লাভের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এখন আমি তোমাদের একটি গাণিতিক সমাধান দেখাচ্ছি। প্রশ্নটি দেখো মেয়েরা, প্রশ্নটি হচ্ছে একটি কমন অ্যামিটার এনপিএন অ্যাম্পলিফায়ার বর্তনী। চিত্রটি দেখো, এখানে একটি এনপিএন কমন অ্যামিটার বর্তনী দেখানো হয়েছে। এই বর্তনীর গতীয় রোধকের মান দেওয়া আছে 40 ওম, এর কারেন্ট গেইনের মান দেওয়া আছে 75, এবং বর্তনীর লোড রেজিস্ট্যান্সের মান হচ্ছে 60 ওম, এবং কালেক্টর কারেন্ট যেটা আইসি এর মান হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার। প্রশ্ন হলো উদ্দীপকের বর্তনীর প্রবাহ বিবর্ধক গুণক নির্ণয় করো। উদ্দীপকের বর্তনী থেকে 100% ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো। ক নম্বর কোশ্চেনটি বর্তনীর প্রবাহ বিবর্ধক গুণক নির্ণয় করো। আচ্ছা, চিত্র থেকে দেখো এখানে একটি এনপিএন অ্যাম্পলিফায়ার বর্তনী দেওয়া আছে, যেই এনপিএন অ্যাম্পলিফায়ার বর্তনীটি কমন অ্যামিটার সংযোগ আছে। এখানে লোড রেজিস্ট্যান্স আরএল 60 ওম দেওয়া আছে, কালেক্টর কারেন্ট আছে 5 মিলি অ্যাম্পিয়ার, আর প্রবাহ বিবর্ধক গুণক বললাম আমরা কারেন্ট গেইনকে আমরা বিটা দিয়ে প্রকাশ করি। বিটার মান দেয়া আছে, আমাদেরকে বের করতে হবে প্রবাহ বিবর্ধক গুণক। প্রবাহ বিবর্ধক গুণককে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। সংজ্ঞা থেকে আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা। যেহেতু আমাদের বিটার মান দেয়া আছে, সুতরাং আমরা সরাসরি আলফার মানটি পেতে পারি বিটার মান বসানোর ফলে। সুতরাং ক নাম্বার প্রবলেমটি করার জন্য আমাদের কোনো দ্বিতীয় কোনো সূত্র প্রয়োগের দরকার হয় না, শুধুমাত্র আমরা বিটার মানটি এই সূত্রে প্রয়োগ করেই আলফার মান বের করতে পারি। দেখো তাহলে মানটি আসছে আমাদের আলফা ইজ ইকুয়াল টু, যেহেতু কারেন্ট গেইন বিটা দেয়া আছে আমাদের 75, সেই ক্ষেত্রে আলফা আসছে আমাদের বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা ইজ ইকুয়াল টু আলফা, যেহেতু বিটা হচ্ছে 75 ডিভাইডেড বাই 1 প্লাস 75, এটি ক্যালকুলেশন করলে আমাদের এই 0.987 এই মানটি আসে। সুতরাং প্রবাহ বিবর্ধক গুণকের মান আসছে আমাদের 0.987। আচ্ছা, দ্বিতীয় প্রবলেমটি ছিল আমাদের, আবার একটু কোশ্চেনটির দিকে তাকাই আমরা। দ্বিতীয় প্রবলেমটি ছিল
উদ্দীপকের বর্তনী থেকে 100% ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো। আমাদের এখানে দেয়া আছে ভোল্টেজ গেইন 75, সরি কারেন্ট গেইন দেওয়া আছে, কারেন্ট গেইন দেওয়া আছে 75। বলছি যে ভোল্টেজ গেইন 100% পাওয়া সম্ভব কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সেটি যাচাই করব। আচ্ছা, তাহলে আমরা দেখি সমস্যাটি কিভাবে এটি বের করতে পারি। আমরা জানি এখানে গতীয় রোধক আর এর মান 40 ওম, লোড রেজিস্ট্যান্স আর এল এর মান 60 ওম, কালেক্টর কারেন্ট দেওয়া আছে 5 মিলি অ্যাম্পিয়ার, সেটিকে আমরা যখন অ্যাম্পিয়ারে রূপান্তরিত করি তখন মান আসছে 5 × 10⁻³ অ্যাম্পিয়ার, এবং বেস কারেন্ট দেওয়া আছে আমাদের 6.67 × 10⁻⁵ অ্যাম্পিয়ার। বেস কারেন্টটা আমরা কিভাবে বের করলাম, বিটা থেকে বের করেছি। দেখো বিটা ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা জানি বিটা কি, বিটা হচ্ছে আমাদের প্রবাহ বিবর্ধক, প্রবাহ লাভ, প্রবাহ লাভ বা কারেন্ট গেইন যেটা, সেটা হচ্ছে বিটা আইসি ডিভাইডেড বাই আইবি। এখান থেকে আমরা বেস কারেন্ট আইবি বের করতে পারি, আইবি ইজ ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই বিটা। তাহলে আইসি এর মান দেওয়া আছে, কালেক্টর কারেন্ট দেওয়া আছে আইসি ইজ ইকুয়াল টু 5 × 10⁻³ অ্যাম্পিয়ার, আর বিটার মান দেওয়া আছে 75। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা বেস কারেন্টের মান পাই 6.67 × 10⁻⁵ অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে কালেক্টর কারেন্টের মান পেলাম, যেটি আমাদের প্রশ্নে সরাসরি দেওয়া আছে, কালেক্টর কারেন্ট আইসি ইজ ইকুয়াল টু 5 মিলি অ্যাম্পিয়ার। সেখান থেকে আমরা মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ার প্রকাশ করলাম 5 × 10⁻³ অ্যাম্পিয়ার, আর বেস কারেন্টকে আমরা বের করে নিলাম বিটার সংজ্ঞা থেকে 6.67 × 10⁻⁵ অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে আমরা ইনপুট ভোল্টেজকে কিভাবে বের করতে পারি। আমরা জানি ইনপুট ভোল্টেজ ভি ইন ইজ ইকুয়াল টু ভি ইন আইবি ইন্টু আর। তাহলে আইবি মানে বেস কারেন্ট আইবি, এর মান হচ্ছে 6.67 × 10⁻⁵, এবং আর ছিল আমাদের গতীয় রোধক, যেটির মান হচ্ছে 40। তো এই দুটি গুণ করে আমরা যে মানটি পাই 2.668 × 10⁻³ ভোল্ট। তাহলে ইনপুট ভোল্টেজ আসছে আমাদের 2.66 × 668 × 10⁻³ ভোল্ট। আচ্ছা, তাহলে ইনপুট ভোল্টেজ আমরা পেলাম। এরপর আমরা আসি আউটপুট ভোল্টেজ। একইভাবে আউটপুট ভোল্টেজটা আমরা লোড রেজিস্ট্যান্স থেকে পাই। আউটপুট ভোল্টেজ হচ্ছে আউটপুট কারেন্ট ইন্টু লোড রেজিস্ট্যান্স। তো আউটপুট কারেন্ট আমরা মান বের করেছি 5 × 10 যেটা দেওয়া ছিল আমাদের 5 × 10⁻³ ইন্টু লোড রেজিস্ট্যান্স 60। তো এই দুটি গুণ করে আমরা পাই 0.3 ভোল্ট। তাহলে ভোল্টেজ গেইন ভি হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজের মান আসছে আমাদের 0.3 ভোল্ট, আর ইনপুট ভোল্টেজের মান আসছে 2.668 × 10⁻⁻3। আচ্ছা, তাহলে এই দুটি ডিভাইডেড করে আমরা পাই 112.44। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে বর্তনীর আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজের অনুপাত, অর্থাৎ ভোল্টেজ গেইনের মান 112.44, যা 100 থেকে বেশি। সুতরাং উদ্দীপকের বর্তনী থেকে 100% ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব। আমরা যা ভোল্টেজ গেইন পেলাম, ভোল্টেজ গেইনের মানটি কিন্তু আমাদের 100-এর চেয়ে বেশি আসছে। সুতরাং এই সিদ্ধান্ত থেকে আমরা মানে এই সমাধান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে এই বর্তনীটি থেকে আমরা 100% ভোল্টেজ গেইন পেতে পারি। আচ্ছা, আশা করছি তোমরা আমাদের সমাধানটি বুঝতে পারছো। এখানে শুধুমাত্র আমাদেরকে কি বের করতে হচ্ছে, আউটপুট ভোল্টেজ বের করতে হচ্ছে, আর এর আগে আমরা ইনপুট ভোল্টেজ বের করলাম। তাহলে ভোল্টেজ গেইনের সংজ্ঞা অনুযায়ী ভোল্টেজ গেইন হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ। তো দুটি ভোল্টেজের অনুপাত থেকে আমরা ভোল্টেজ গেইনটি পাই। তো এই ভোল্টেজ গেইন বের করে আমরা দেখলাম যে এর মান 100-এর বেশি, সুতরাং উদ্দীপকের বর্তনী থেকে 100% ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব। আচ্ছা, এটি একটি খুব সোজা একটি প্রবলেম ছিল, আমি আশা করব তোমরা বুঝতে পারছো। শুধুমাত্র আমাদের প্রবাহ লাভ এবং প্রবাহ বিবর্ধক গুণক এই দুটি ডেফিনেশন থেকে আমরা এই অঙ্ক দুটি মানে ক এবং খ এই দুটি সমাধান
করতে পারি। আচ্ছা, পরবর্তীতে আমরা আরেকটি সমাধান দেখব। দেখো মেয়েরা, সমস্যাটি দেখো, একটি কমন বেস সংযোগে থাকা ট্রানজিস্টরের নিঃসারক ও বেস প্রবাহ মান দেওয়া আছে। নিঃসারক প্রবাহের মান হলো 0.85 মিলিঅ্যাম্পিয়ার এবং বেস প্রবাহের মান হচ্ছে 0.05 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে উদ্দীপকের বর্তনীর প্রবাহ বিবর্ধক গুণক নির্ণয় করতে হবে। প্রবাহ বিবর্ধক গুণক নির্ণয় করো। প্রবাহ বিবর্ধক গুণককে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। আলফা ডেফিনেশন অনুযায়ী আলফা ইজ ইকুয়াল টু আইসি বা আইসি হচ্ছে আমাদের কি কারেক্টর কারেন্ট ডিভাইডেড বাই অ্যামিটার কারেন্ট। আচ্ছা, তাহলে প্রবাহ বিবর্ধক গুণক আলফা ইজ ইকুয়াল টু আইসি বাই আইই। আচ্ছা, আমরা আবার কালেক্টর কারেন্ট, বেস কারেন্ট এবং অ্যামিটার কারেন্টের যে সম্পর্ক সেখান থেকে জানি কি আইই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি। তাহলে এই দুটিকে আমরা দুটি ইকুয়েশন দিয়ে, ইকুয়েশনকে যদি আমরা নামকরণ 1 নাম্বার এবং 2 নাম্বার দিয়ে থাকি, তাহলে 2 নাম্বার থেকে আমরা লিখতে পারি কালেক্টর কারেন্ট আইসি ইজ ইকুয়াল টু আইই মাইনাস আইবি। আচ্ছা, এখান থেকে আমরা কালেক্টর কারেন্ট কেন বের করলাম? আমাদের 1 নাম্বার সমীকরণে আইসি এর মান যেন আমরা বসাতে পারি। তাহলে দেখো আইসি আমরা বের করলাম, আইসি ইজ ইকুয়াল টু আইই মাইনাস আইবি। তাহলে প্রবাহ বিবর্ধক গুণক আলফা ইজ ইকুয়াল টু যেহেতু আইসি বাই আইই, তাহলে আইসির জায়গায় আমরা আইই মাইনাস আইবি বসালাম ডিভাইডেড বাই আইই। এখন শুধু মানগুলি বসিয়ে দিই। দেওয়া আছে কি আমাদের আইই বা এমিটার কারেন্ট 0.85 মিলিঅ্যাম্পিয়ার এবং বেস কারেন্ট দেওয়া আছে 0.05 মিলিঅ্যাম্পিয়ার। এই দুটি যখন আমরা বসাই তখন দেখো আমাদের এই দুটির অনুপাত আসে 0.94। তাহলে প্রবাহ বিবর্ধক গুণক বা আলফার মান হচ্ছে আমাদের 0.94। ক্লিয়ার মেয়েরা? আশা করছি বুঝতে পারছো। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে দেখো খ নাম্বার, যেটি নিঃসারক ও বেস প্রবাহ দ্বয় দ্বিগুণ করা হলে ট্রানজিস্টরের প্রবাহ লাভের পরিবর্তনটি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে নিঃসারক প্রবাহ কোনটি? আইই এবং বেস প্রবাহ হচ্ছে আইবি। প্রবাহের মান দুটি দেয়া আছে 0.85 মিলিঅ্যাম্পিয়ার নিঃসারক প্রবাহ এবং বেস প্রবাহ দেয়া আছে 0.05 মিলিঅ্যাম্পিয়ার। প্রশ্ন হচ্ছে নিঃসারক প্রবাহ ও বেস প্রবাহকে দ্বিগুণ করা হলো, অর্থাৎ আইই এর মান ডাবল হলো এবং আইবি এর মানও ডাবল হলো। সেই ক্ষেত্রে আমাদের প্রবাহ লাভটি কীরকম আসবে? প্রাথমিক যে প্রবাহ লাভ, এই প্রথম যে দুটি মান দেয়া আছে আইই এবং আইবি, এদের থেকে আমরা যে প্রবাহ লাভ পাবো, এদের মানকে অর্থাৎ আইই এবং আইবিকে দ্বিগুণ করা হলে যে দ্বিতীয়বার যে প্রবাহ লাভ পাবো, এই দুটি প্রবাহ লাভের পরিবর্তনটা কতটুকু হয় সেটুকু আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। তাহলে চলো আমরা দ্বিতীয় অংশটুকুতে যাই, খ নাম্বারটা করি। দেখো মেয়েরা, খ নাম্বারটি উদ্দীপকে যেটি বর্ণনা করা আছে যে অ্যামিটার নিঃসারক প্রবাহ এবং বেস প্রবাহ মান যেটি দেয়া আছে, সেখান থেকে আমরা প্রবাহ লাভ বিটা ইজ ইকুয়াল টু কি পাই? আইসি বাই আইই। আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ থেকে যে সমাধান করেছিলাম সেখান থেকে আমরা দেখেছিলাম আইসি ইজ ইকুয়াল টু আইই মাইনাস আইবি। এই মান দুটি বসিয়ে আমরা প্রবাহ লাভ পাই 16। এখন নিঃসারক প্রবাহ যদি দ্বিগুণ করা হয়, অর্থাৎ আই এর মান যদি ডাবল হয়, সেই পরিবর্তিত নিঃসারক প্রবাহকে আমরা আইই প্রাইম দিয়ে লিখলাম। আইই প্রাইম ইজ ইকুয়াল টু 2IE, অর্থাৎ এই মানটি আমাদের আসে মানটি আসছে আমাদের দেখো 1.7 মিলিঅ্যাম্পিয়ার। একইভাবে বেস প্রবাহকে যদি দ্বিগুণ করা হয় তখন পরিবর্তিত বেস প্রবাহকে আমরা আইবি প্রাইম দিয়ে প্রকাশ করেছি। তাহলে আইবি প্রাইম ইজ ইকুয়াল টু আসছে আমাদের 2 × 0.05 ইকুয়াল টু 0.1 মিলিঅ্যাম্পিয়ার। এক্ষেত্রে পরিবর্তিত প্রবাহ লাভ যেটি, সেটিকে আমরা বিটা প্রাইম দিয়ে লিখি। তাহলে বিটা প্রাইম ইজ ইকুয়াল টু আইসি প্রাইম ডিভাইডেড বাই আইবি প্রাইম। তাহলে আইসি প্রাইমের ক্ষেত্রে আমরা আবার একইভাবে আইই প্রাইম মাইনাস আইবি প্রাইম ডিভাইডেড বাই আইবি প্রাইম লিখলাম। তো একইভাবে দেখো আমরা এখান থেকে কি পাই? আইই প্রাইম ডিভাইডেড বাই আইবি প্রাইম মাইনাস 1। একটি ক্যালকুলেশন করলেও এই প্রবাহ লাভের মানও কিন্তু 16ই আসে। সুতরাং দেখা যাচ্ছে কি যে যদিও নিঃসারক প্রবাহ এবং বেস প্রবাহকে দ্বিগুণ করা হয়, তবুও প্রবাহ লাভের কোনো পরিবর্তন হয়নি। প্রাথমিক
ভাবে যে প্রবাহ লাভ বিটা 16 ছিল, নিঃসরক প্রবাহ এবং বেস প্রবাহ দ্বিগুণ করার ফলেও কিন্তু একই প্রবাহ লাভ আসে। অর্থাৎ নিঃসারক ও বেস প্রবাহ দ্বিগুণ করা হলেও ট্রানজিস্টরটির প্রবাহ লাভের কোনো পরিবর্তন হবে না। কোন ক্ষেত্রে? আমাদের কোশ্চেনটি কী ছিল আমরা একটু আবার যদি পিছনের দিকে তাকাই, দেখব যে আমাদের সমাধান মানে উদ্দীপকেরটি ছিল কমন বেস সংযোগে থাকা অবস্থায় যদি নিঃসারক প্রবাহ এবং বেস প্রবাহের মান 0.85 এবং 0.05 মিলি অ্যাম্পিয়ার হয়ে থাকে, সেই ক্ষেত্রে নিঃসারক ও বেস প্রবাহ দ্বয় দ্বিগুণ করা হলেও ট্রানজিস্টরটির প্রবাহ লাভের কোনো পরিবর্তন হয় না। আশা করছি মেয়েরা তোমরা সমস্যা দুটি বুঝতে পেরেছো এবং এরকম প্রচুর গাণিতিক সমস্যা বইয়ের ভিতরে আছে এবং পরীক্ষা সাধারণত এরকম কোশ্চেনগুলোই থাকে, মানে উদ্দীপকের যে গাণিতিক অংশ থাকে সেগুলো কিন্তু এমনই থাকে। হ্যাঁ, এই 2 নাম্বার কোশ্চেনটাকে যদি আমরা উদ্দীপক ধরি, আমাদের এই কমন বেস ট্রানজিস্টরের একটা চিত্র দেয়া থাকলো, আমরা এখানে ক খ ধরেছি গাণিতিক সমাধান। ক নাম্বারটি যে কোনো একটি ডেফিনেশন দিলাম, খ নাম্বারটি আমরা একটি সম্পর্ক জানতে চাইলাম এবং গ নাম্বারটি বিবর্ধক গুণক নির্ণয় করো। ঘ নাম্বারটি হলো আমাদের যে এই যে সমস্যাটি আমরা দিলাম যে নিঃসারক ও বেস প্রবাহ কী রূপ দ্বিগুণ বা 3 গুণ করা হলো, তাহলে ট্রানজিস্টরটির প্রবাহ লাভের পরিবর্তনটি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এটি দিয়ে আমরা পুরো একটি সম্পূর্ণ কোশ্চেন কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। আশা করছি আমি যতটুকু তোমাদেরকে বললাম এবং বুঝালাম তোমরা বুঝতে পেরেছ এবং শুধুমাত্র প্র্যাকটিস করলেই পারবে। এবং এরকম বহুত ছোট ছোট অঙ্ক সারা বইয়ের মধ্যে আছে, যে কোনো বইতে তোমরা দেখতে পাবে যে এরকম প্রবাহ বিবর্ধক গুণক নির্ণয় করা বা প্রবাহ লাভ নির্ণয় করা বা ট্রানজিস্টরের এই যে আমরা অ্যামিটার কারেন্ট, বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্টের যে সম্পর্কটি 2 নাম্বার যে ইকুয়েশনটি আমরা দেখছি, এই ইকুয়েশন দিয়ে কিন্তু অনেক গাণিতিক প্রবলেম হয়ে থাকে, মানে পরীক্ষায় আসে। যেমন এখান থেকে এই 2 নাম্বার ইকুয়েশন থেকেই শুধু তোমাকে বলে দেওয়া হলো যে বেস কারেন্ট কত নির্ণয় করো অথবা কালেক্টর কারেন্ট নির্ণয় করো। ঠিক আছে, যদিও আমরা এখানে আমাদের এই মানগুলো দেয়া আছে, মানে যে কোনো একটি সংযোগ দেখানো হলো, কমন বেস সংযোগ দেখানো হলো বা কমন এমিটার সংযোগের ক্ষেত্রে বেস কারেন্ট অথবা এমিটার কারেন্ট অথবা কালেক্টর কারেন্টের মান নির্ণয় করতে বলা হয়ে থাকে। আচ্ছা, আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আরেকটি টপিকস নিয়ে আমি সামান্য তোমাদেরকে ধারণা দিব, সেটি হচ্ছে আমাদের রেকটিফিকেশন বা একমুখীকরণ। আচ্ছা, রেকটিফিকেশন বা একমুখীকরণ শব্দটি হচ্ছে সংশোধন করা শব্দের অর্থ। রেকটিফিকেশন শব্দের অর্থ হচ্ছে সংশোধন করা। তড়িৎ বিজ্ঞানে দিক পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে পরিণতকরণ বোঝাতে রেকটিফিকেশন শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। সরবরাহকৃত ভোল্টেজ সাইন তরঙ্গ আকৃতিতে পরিবর্তিত হয় এবং আমাদের দেশে এর কম্পাঙ্ক হয়ে থাকে 15 হার্টজ। আচ্ছা, তাহলে রেকটিফিকেশন বা একমুখীকরণ বলতে আমরা আসলে বুঝে থাকি যে কোনো কিছুর সংশোধন, যে প্রক্রিয়ায় পরিবর্তী প্রবাহ বা এসি, আমরা পরিবর্তী যে এসি প্রবাহ বা এসি ভোল্টেজ বেশি মানে পরিচিত এই নামে, যে প্রক্রিয়ায় পরিবর্তী প্রবাহ বা এসি প্রবাহকে বা এসি ভোল্টেজকে একমুখী প্রবাহ বা ডিসি প্রবাহ বা ডিসি ভোল্টেজে পরিণত করা হয় তাকে রেকটিফিকেশন বা একমুখীকরণ বলা হয়ে থাকে। এবং একটি একমুখীকরণের কাজে যে যন্ত্র বা কৌশল ব্যবহৃত হয় বা যে যন্ত্র বা কৌশল দ্বারা একমুখীকরণ সম্পন্ন করা হয়ে থাকে তাকে বলা হয় একমুখী কারক বা রেকটিফায়ার। হ্যাঁ, তাহলে রেকটিফিকেশন বলছি আমরা ডিসি ভোল্টেজকে বা ডিসি প্রবাহকে এসি ভোল্টেজ বা এসি প্রবাহে পরিণত করাই হচ্ছে একমুখীকরণ। আচ্ছা, একমুখীকরণকে আবার 2 ভাগে ভাগ করা হচ্ছে, একটি হচ্ছে অর্ধ তরঙ্গ একমুখীকরণ আর একটি হচ্ছে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। তো আমরা এখানে কি বলছি দেখো, যে সরবরাহকৃত ভোল্টেজ বা কারেন্ট যাই বলছি সবই কিন্তু সাইন তরঙ্গ আকৃতিতে পরিবর্তিত হয়। সাইন তরঙ্গ আকৃতি কীভাবে বলতে আমরা কি বলছি, আমরা যখন চিত্রটি আঁকবো তখন দেখতে পাবো। আচ্ছা, তাহলে আজকে আমরা শুধুমাত্র তোমাদেরকে বেসিক বললাম যে একমুখীকরণ বা রেকটিফিকেশনটি হচ্ছে আসলে পরিবর্তী প্রবাহকে বা পরিবর্তী ভোল্টেজকে
একমুখী প্রবাহ বা একমুখী ভোল্টেজে পরিণত করার কৌশলটি হচ্ছে আমার একমুখী কারক বা রেকটিফায়ার, এবং এই যে পদ্ধতিতে এটি পরিবর্তিত করা হয় তাকেই বলা হচ্ছে রেকটিফিকেশন। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাসে আমরা দুই রেকটিফিকেশন বা একমুখীকরণের প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি তোমাদেরকে বলবো, তোমরা এই আজকে যতটুকু আমরা ক্লাসে আলোচনা করলাম এইটুকু পড়ার পাশাপাশি তোমরা প্রথম পত্র বইটি আবার প্রথম থেকে রিভিশন শুরু করবে। আচ্ছা, আর তোমাদের সুবিধার্থে আমি বলছি যে আমরা ক্লাসে যে প্রথম পত্রে যে সিলেবাস তো আমাদের সম্পূর্ণ বই, হ্যাঁ, তারপরও আমি তোমাদেরকে ক্লাসেও বলেছিলাম যে সম্পূর্ণ বই হলেও তোমরা ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো দেখবা, মানে বিভিন্ন বোর্ডে যে চ্যাপ্টারগুলো বেশি মানে যে চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন এসেছে, হ্যাঁ, তোমাদের জন্য যে কোন কোন অধ্যায় বেশি ইম্পর্টেন্ট আমি ক্লাসে তোমাদেরকে বলেছি, তোমরা সেই অধ্যায়গুলো একটু বেশি করে পড়বে। আর প্রতিটি বিশেষ করে যে চ্যাপ্টারটি তুমি ধরবে সেই চ্যাপ্টারটির গাণিতিক যে অংশ আছে সেই অংশটি আগে কমপ্লিট করার চেষ্টা করবে। গাণিতিক অংশ যদি মানে তুমি কারেক্ট করতে না পারো, তুমি কিন্তু ফুল নাম্বার পাবে না। বারবার বলছি, তুমি গাণিতিক অংশ যেন তোমার ভুল না হয়। যদি গাণিতিক অংশ ভুল হয় তাহলে কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল পাবে না। সেই ক্ষেত্রে তোমাকে যে চ্যাপ্টার তুমি ধরবে সেই চ্যাপ্টারটি যেন সম্পূর্ণ তোমার আয়ত্তে থাকে, সেটি একটু ভালো করে যাচাই করবে। এবং আশা করছি তোমাদের সমস্যা হওয়ার কোনো কথা না। আমরা তোমাদের ক্লাসে যেভাবে আমরা আলোচনা করেছি, পড়েছি, এবং তোমাদের যে আমরা আউটপুট পেয়েছি তাতে আমার বিশ্বাস যে তোমরা ভালো করবে। শুধু আমি জানি না এতদিন তোমরা বইয়ের সাথে সম্পর্কযুক্ত ছিলে কিনা, প্রথম পত্রের কথা বলছি। যদি না থেকে থাকো তাহলে কিন্তু একটু চিন্তার বিষয়। সেই জন্য বলছি একটু প্রথম থেকে আবার রিভিশন করো, এখনও কিন্তু সময় আছে। ধন্যবাদ।